ও স্নেহের 2024 সালের নতুন বছরে দশম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা দশম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। কয় দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 7টি প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 7 = 7। প্রথম, জগদীশবাবু সন্ন্যাসীকে যে খড়ম দিয়েছিলেন তাতে লাগানো ছিল রূপোর পাত, সোনার বল, সোনার রং, ব্রোঞ্জের বোল। উত্তর হবে সোনার বোল। প্রশ্ন, বিরাগী জগদীশবাবুর বাড়িতে খেয়েছিলেন পায়েস, পরমান্ন, ফল না জল। উত্তর হবে জল। প্রশ্ন, রাবণ ইন্দ্রজিৎকে অভিষেক করেছিলেন ফুলচন্দনে, কপালে তিলক দিয়ে, গঙ্গা জলে, মন্ত্র দিয়ে। উত্তর হবে গঙ্গা জলে। প্রশ্ন, কনকাসন ত্যাজ্যী বীরেন্দ্র কেশরী। বীরেন্দ্র কেশরী হলেন রাবণ ইন্দ্রজিৎ, বীরবাহু না বিভীষণ। উত্তর হবে ইন্দ্রজিৎ। প্রশ্ন, ওই নূতনের কেতন ওড়ে। নূতনের কেতন ওড়ে কেমনভাবে? সাইক্লোনের মতো, কালবৈশাখী ঝড়ের মতো, আগ্নেয়গিরির মতো, ধূমকেতুর মতো। উত্তর হবে কালবৈশাখী ঝড়ের মতো। প্রশ্ন, কাদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে? নগরবাসীদের, মুর্মুজদের, বধূদের না বালিকাদের? উত্তর হবে বধূদের। প্রশ্ন, তেলের খনির মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে এসেছিল উত্তর বর্মায়, রেঙ্গুনে, ভাময়, মেঘালয়ে। উত্তর হবে রেঙ্গুনে। সমাস কথার অর্থ, শব্দ গঠন, সংক্ষেপ, বিস্তারিত না মিলন। উত্তর হবে সংক্ষেপ। পরবর্তী, উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা যে সমাসের বৈশিষ্ট্য তা হলো উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়, রূপক কর্মধারায়, নিত্য সমাস। উত্তর হবে রূপক কর্মধারায়। প্রশ্ন, লেখক লেখেন নির্ণায়ক পদটি হলো সমধাতুজ কর্তা, সমধাতুজ কর্ম, সমধাতুজ করণ, উপবাক্যায়ী কর্তা। উত্তর হবে সমধাতুজ কর্তা। ক্ষয় দেখে রয়েছে কম বেশি 20 শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 11টি, প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 11 = 11। প্রথম, জগদীশবাবু কীভাবে সন্ন্যাসীর পায়ের ধুলো পেলেন? উত্তর লিখবে জগদীশবাবু একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরলে সন্ন্যাসী পা বাড়িয়ে দেয়, সেই ফাঁকে জগদীশবাবু সন্ন্যাসীর পায়ের ধুলো নেন। প্রশ্ন, কোন বহুরূপী সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে? উত্তর লিখবে এক পাগল সেজে হরিদা বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলেন। হা ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন? উত্তর লিখবে শত্রু সৈন্য লঙ্কাকে ঘিরে ফেলেছে আর ইন্দ্রজিৎ প্রমোদ কারণে সুখ বিলাসে মগ্ন, এজন্যই তিনি নিজেকে ধিক্কার দিয়েছিলেন। বিদায় এবে দেহ বিধুমুখী কে কার কাছে বিদায় চেয়েছেন? রাবণপুত্র ইন্দ্রজিৎ তার স্ত্রী প্রমীলার কাছে বিদায় চেয়েছেন। বধূরা প্রদীপ তুলে ধর, বহুদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে কেন? তো লিখবে নববিধানের আশ্বাস নিয়ে মহাকালরূপী শিব আসছেন, তাকে বরণ করতে বহুদের প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে। তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কবি পরাধীন ভারতের জনগণকে জয়ধ্বনি করতে বলেছেন। পরের প্রশ্ন, গিরিশ মহাপাত্রের হাতে কী ছিল? তো লিখবে গিরিশ মহাপাত্রের হাতে হরিণের শিঙের হাতল দেয়া বেতের ছড়ি ছিল। মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে হলে অপূর্বর এই মনোবেদনা? উত্তর হইবে প্ল্যাটফর্ম থেকে বিনা দোষে ফিরিঙ্গি যুবকরা তাকে লাথি মেরে বার করে দেয় আর সেখানে উপস্থিত দেশি লোকেরাও এই অন্যায়ের প্রতিবাদ করেন, এই কথা মনে করে অপূর্বর এই মনোবেদনা। কোন সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল? তো লিখবে বাইজির সাজে হরিদার রোজগার ভালো হয়েছিল। কাপিলা লঙ্কা কী কারণে লঙ্কা কেঁপে উঠেছিল? মেঘনাদ প্রমোদ উদ্যানে থাকাকালীন লক্ষ্মীর মুখে বীরবাহুর মৃত্যু সংবাদ শুনতে পেয়েছিলেন, তখন ক্রোধে উন্মত্ত হয়ে তিনি ধনুকের শিলায় টান দিলে তা থেকে নির্গত ভয়ঙ্কর শব্দে লঙ্কা কম্পিত হলো। প্রশ্ন, মহাকাল শিবের চোখের দৃষ্টি কেমন? মহাকাল শিবের চোখে যে দ্বাদশ সূর্যের মিলিত আগুনের বিচ্ছুরণ ফুটে ওঠে। সে যে বর্মায় এসেছে এই খবর সত্য। কার বর্মায় আসার খবর সত্য ছিল? সব্যসাচী মল্লিকের বর্মায় আসার খবর সত্য ছিল। অনুসর্গ কাকে বলে? যে পদ বিশ্ব বা সর্বনাম পদের পরে পৃথক হয়ে বসে শব্দ বিভক্তির কাজ করে তাকে অনুসর্গ বলে, যেমন থেকে, জন্য, দিয়ে ইত্যাদি। ব্যাসবাক্য কাকে বলে? সমাসবদ্ধ পদটিকে অর্থ অনুযায়ী যে বাক্যের সাহায্যে বিশ্লেষণ করা হয় তাকে ব্যাসবাক্য বলে। রূপক কর্মধারয় সমাস কাকে বলে? যদি উপমান উপমের মধ্যে অভেদ কল্পনা করা হয় তবে তাকে রূপক কর্মধারয় সমাস বলে, যেমন কথামৃত, কথারূপ অমৃত। বহুব্রী কথার সাধারণ অর্থ কী? ব্রীহি শব্দে অর্থে ধান, বহুব্রী অর্থে বহু ধান আছে যার, অর্থাৎ ধনী ব্যক্তি। ওলকপি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ওলকপি, কপি ওলের ন্যায়। উপমিত কর্মধারয় সমাস।
গয়দার রয়েছে প্রসঙ্গ নির্দেশ সহ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কম বেশি 60টি শব্দের মধ্যে। প্রশ্নের মান 3। প্রথম, সে ভয়ানক দুর্লভ জিনিস। দুর্লভ জিনিসটি কী? সেই দুর্লভ জিনিস কে কীভাবে পেয়েছিল? উত্তর লিখবে। বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকে দুর্লভ জিনিস বলা হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া যায় না, অর্থাৎ বিশেষ ব্যক্তি ছাড়া তিনি কাউকেই তার পা স্পর্শ করতে দেন না। জগদীশবাবু খুব কৌশলে তার পায়ের ধুলো পেয়েছিলেন। তিনি একজোড়া কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে সন্ন্যাসীর পায়ের কাছে ধরেছিলেন। সন্ন্যাসী পা এগিয়ে নতুন খড়ম পরার ফাঁকে জগদীশবাবু তার পায়ের ধুলো নিয়েছিলেন। ওই নূতনের কেতনরে কালবৈশাখীর ঝড়। উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। কাজী নজরুল ইসলামের প্রলয়লাস কবিতা থেকে আলোচ্য উদ্ধৃতি গৃহীত। জড়তাগ্রস্ত স্থবির সমাজকে পাল্টাতে কবি ধ্বংসরূপী শিবকে আহ্বান করেছেন। এই প্রসঙ্গে উদ্ধৃতির অবতারণা। কালবৈশাখী ধ্বংসের প্রতীক। যা কিছু জরাজীর্ণ পুরাতন জঙ্গলস্বরূপ তা কালবৈশাখীর ঝড়ে উড়ে যায়, তারপর নতুনের আগমন ঘটে। কবি মহাকাল শিবকে কালবৈশাখীর সঙ্গে তুলনা করেছেন। তার আগমনে অসুন্দরের পরাজয় ঘটবে, মুছে যাবে যাবতীয় জীর্ণতা। শিব একধারে ধ্বংস ও সৃষ্টি দেবতা, তাই কবি কালবৈশাখী রূপ শিবের আগমনের মধ্যে দিয়ে নব সৃষ্টির আভাস লক্ষ্য করেছেন। আমরাও চমকে উঠেছি বইকি, আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি। কাকে দেখে কারা চমকে উঠেছিল? তাদের আশ্চর্য হওয়া ও ভয়ের কারণ কি? বিরাগী সেজে বহুরূপী হরিদাকে দেখে গল্পের কথক এবং তার বন্ধুরা চমকে উঠেছিল। জগদীশের বাড়িতে বিরাগী হরিদাকে দেখে কথকরা চিনতে পারেননি। হরিদার ছিল আদুর গা, তার ওপর একটি ধবধবে সাদা উত্তরীয়। হরিদার চোখ থেকে ঝরে পড়ছে অদ্ভুত এক উদান্ত শান্ত উজ্জ্বল দৃষ্টি। কথক ও তার বন্ধুরা বিরাগী আসল না নকল তা বুঝতে না পেরে যেমন আশ্চর্য হয়েছিল, তেমনই ভয়ও পেয়েছিল। পরে ঘয়ের দাগে নিচের প্রশ্নগুলির 150 শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয়। উত্তর লিখবে। হরিদা ছিলেন গরিব মানুষ। শহরের সবচেয়ে সরু গলির ভিতর ছোট্ট একটা ঘরও হরিদার ঘর। কোনো নির্দিষ্ট কাজ বা চাকরি তিনি করতেন না। চাকরি বা কাজ তিনি পাননি এমন নয়, আসলে ঘড়ির কাঁটা ধরে সময়ের বৃত্তে বন্দী হয়ে কাজটা করাটা হরিদার স্বভাব বিরুদ্ধ। তাই বেশিরভাগ দিনই তার উনুনের হাঁড়িতে শুধু জলই ফোটে, ভাত ফোটে না। তবে ভাতের হাঁড়ির দাবি মেটাতে তিনি মাঝে মাঝে বহুরূপী সাজেন। সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন। যারা চিনতে পারেন তারা এক আনা দু আনা বকশিশ, চিনতে পারেন না তারা হয় কিছু দেয় না অথবা বিরক্ত প্রকাশ করে। কোনো লোক ঠকানোর মতলব বা অভিসন্ধি হরিদার মধ্যে নেই, সেরকম মানুষও তিনি নন। পাড়ার ছেলেরা তাকে শ্রদ্ধা করে। গল্পের কথক সে কথা জানাতে ভোলেননি। চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি। হরিদা শুধু তার উনুনের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। নিঃসঙ্গ জীবন হলেও হরিদার মধ্যে কোনো হতাশা বা না পাওয়ার বেদনা লক্ষ্য করা যায় না, বরং সীমিত বৃত্তে গরিব মানুষ হরিদার জীবনযাত্রা উদ্বেগহীন। দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে, বলো ক্ষমা করো। কবি কাকে এই আহ্বান জানিয়েছেন? মানহারা মানবীকে। কবির এই আহ্বানের কারণ কী? বিশ্ববন্দিত মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার আফ্রিকা কবিতায় যুগান্তরের কবিকে এই আহ্বান জানিয়েছেন। মানহারা মানবী বলতে উপেক্ষিত আফ্রিকাকে বোঝানো হয়েছে। তা চেঞ্জ করে লিখবে, আলোচ্য প্রসঙ্গে কবি যুগান্তরের কবিকে আহ্বান জানিয়েছেন এবং মানহারা আফ্রিকার কাছে ক্ষমা চাইতে বলেছেন। কবিতা কখনোই কবি বা পাঠকের কল্পনাবিলাসিতা নয়, তা বিভিন্ন স্তরে ফুটিয়ে তোলে সামাজিক সত্যকে, ধরতে চায় বাস্তব পৃথিবীর ত্রুটি বিচ্যুতি, ভালো মন্দ সব কিছুকেই। কবিতায় কবির ভাষা নীরব থাকলে তা কখনোই সার্থক শিল্পকর্ম হতে পারে না। আফ্রিকা ঔপনিবেশিক প্রভুদের জান্তব্য অত্যাচারে রক্তাক্ত ক্ষতবিক্ষত এই ভূখণ্ডের মানুষ কৃতদাসে পরিণত। বিশ্ব মানবাধিকার ভুলুণ্ঠিত দেখে কবিদের নীরব থাকাটাও এক ধরনের অপরাধ বলে রবীন্দ্রনাথ মনে করেছেন। যদি মানুষ পশুদের বিরুদ্ধে কবির প্রতিবাদী কণ্ঠ সোচ্চার না হয়, তবে তিনি কবি হিসাবে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করেননি বলেই ধরে নেওয়া হয়। এই কারণে অপমানিত আফ্রিকার কাছে যুগান্তরের কবিকে ক্ষমা চাইতে হবে, আর সেই উচ্চারণ সভ্যতার শেষ পূর্ণবাণী হয়ে বিশ্ব মানবতাবাদের বার্তাকে ছড়িয়ে দেবে। পড়েছে, পলিটেকনিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল। পথের দাবি পাঠ্যাংশে সব্যসাচী মল্লিক সম্পর্কে কী জানা যায়? তাকে জিজ্ঞাসাবাদের সময় কী পরিস্থিতি তৈরি হয়? সব্যসাচী মল্লিক পরাধীন দেশের রাজবিদ্রোহী স্বাধীনতা সংগ্রামী।
দেশের মুক্তির জন্য তিনি সব কিছু ত্যাগ করে দেশে বিদেশে ঘুরে বেড়াচ্ছেন। অনেকগুলি ভাষাও তিনি পারদর্শী। প্যারা চেঞ্জ করে লিখবে, নিজের পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নিজের নাম বলেন গিরিশ মহাপাত্র। তার পোশাকও ছিল অদ্ভুত। তেলের খনিতেই কাজ করতেন বলে জানান তিনি। বর্মা থেকে তিনিও রেঙ্গুনে এসেছিল। তার ট্র্যাঙ্ক থেকে একটা টাকা, লোহার কম্পাস মাপ করার জন্য, কাঠের ফুটবল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই আর একটা গাঁজার কলকে বার হয়। পুলিশের কর্তা নিমাইবাবু তাকে জিজ্ঞাসা করেন তিনি গাঁজা খান কি না। তার উত্তরে গিরিশ মহাপাত্র বলেন, গাঁজার কলকেটা তিনি রাস্তায় কুড়িয়ে পেয়েছেন। কারো যদি কাজে লাগে তিনি দিয়ে দেন, তৈরি করে দিতে বললে তিনি করে দেন। তার নিজের গাঁজা না খাওয়ার কথা কেউই প্রায় বিশ্বাস করেননি, কিন্তু গিরিশ মহাপাত্রের কথাবার্তা শুনে, তার সাজ পোশাক, আচার ব্যবহার দেখে সকলেই নিশ্চিত হয় যে এই গিরিশ মহাপাত্র কখনোই সব্যসাচী মল্লিক হতে পারেন না। তাই তাকে জিজ্ঞাসাবাদ করে খানিকক্ষণ পুলিশ স্টেশনে তার সঙ্গে তামাশা করে ছেড়ে দেওয়া হয়েছিল। নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে নিজের ভাষায় লেখো। প্রশ্নের মান রয়েছে 5 করে। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে। প্রথম, বাংলা শুধু হিন্দু নয়, বাংলা শুধু মুসলমানের নয়, মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমির এই গুলবাগ বাংলা। কোন প্রসঙ্গে এই উক্তি? এই উক্তির আলোকে বক্তার উদারনৈতিক মনোভাবের পরিচয় দাও। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সিরাজের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত নবাবের বিনা অনুমতিতেই তারা দুর্গ প্রতিষ্ঠা করে চলেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে বাংলা তার স্বাধীনতা হারাবে। তাই মির্জাফর সহ অন্যান্য কর্মচারী যেন স্বদেশ ভূমিকে রক্ষা করতে জাতি ধর্ম নির্বিশেষে নবাবের পাশে এসে দাঁড়ান। এই বার্তাটি পৌঁছে দিতে মির্জাফর ও অন্যান্য সেনাপতিদের উদ্দেশ্যে নবাব আলোচ্য মন্তব্যটি করেছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, সিরাজের সিংহাসন আরোহণের পর থেকে নবাব সিরাজের বিরুদ্ধে গোপন ষড়যন্ত্র চালাতে থাকে। মির্জাফরের নেতৃত্বে আলাদা একটা দল গড়ে ওঠে। রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লাহ প্রভৃতি হিন্দু সেনাপতিরা মনে মনে সাম্প্রদায়িক মেরুকরণে বিশ্বাস করেন, কিন্তু নবাব সিরাজ তাদের উদ্দেশ্যে বলেন যে বাংলা কোনো বিশেষ ধর্ম বা ধর্মগোষ্ঠীর মানুষের জন্য নয়, হিন্দু মুসলমানের মিলিত বাসভূমি এই বাংলা। ইংরেজরা বিদেশি জাতি, তাদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হওয়া মানেই দেশদ্রোহিতা। নিজেরা পারস্পরিক দ্বন্দ্বে লিপ্ত হলে কোম্পানির কাছে বাংলা দখল করাটা সহজ হয়ে উঠবে। সেই কারণে ধর্মীয় পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলার সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আলোচ্য উক্তিটি সিরাজের অমলিন ও উদারনৈতিক চরিত্রের প্রকাশ। আপনার কাছে এই ভিক্ষা যে আমাকে শুধু এই আশ্বাস দিন। কাদের কাছে বক্তা ভিক্ষা চান, তিনি কী আশ্বাস প্রত্যাশা করেন? শচীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা সিরাজউদ্দৌলা নাট্যাংশের অন্যতম চরিত্র সিরাজ তার বিরোধপক্ষের মির্জাফর, রাজবল্লভ, দুর্লভ রায়দের কাছে ভিক্ষা চেয়েছেন। প্যারা চেঞ্জ করে লিখবে, কোম্পানির ক্ষমতা ও প্রতিপত্তি ধীরে ধীরে সমগ্র বাংলাদেশ দখলের উদ্দেশ্যে বিস্তৃত হয়েছিল। নবাব সিরাজউদ্দৌলা এই সত্যটি উপলব্ধি করতে পেরেছিলেন এবং বুঝেছিলেন তারই অধীনস্থ কিছু কর্মচারী ও সভাসদ ষড়যন্ত্রে লিপ্ত। কোম্পানির মতে তারা নিজেরা ক্ষমতা দখলে উদগ্রীব, কিন্তু নবাব চাইতেন বাংলার স্বাধীনতা যেন অটুট থাকে, আর তার জন্য সকলকে সমবেতভাবে ঐক্যবদ্ধ হয়ে স্বদেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। মির্জাফর ও বাকি কিছু সভাসদ তাকে ত্যাগ করলে এই সংহতি বিনষ্ট হবে বলে সিরাজ মনে করেছিলেন। এই ভেদবুদ্ধি তার সভার বাকি সদস্যদের মধ্যেও সংক্রমিত হতে পারে বলেও হয়তো তিনি ভয় পেয়েছিলেন। তাই সমস্ত ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়ে নিজে দোষ করে থাকলে তার জন্য ক্ষমা চেয়েও সিরাজউদ্দৌলা মির্জাফর ও অন্যান্যদের চলে যেতে বারণ করেন। বাংলা চলে গেলে তিনিও অসহায় বোধ করবেন। নবাব তাই তাদের মুখে না যাওয়ার আশ্বাসটুকু শুনতে চান। 6 দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর কম বেশি 150 শব্দে দাও। যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রথম, ওই জলের নিচে লুকিয়েছিলাম আর বলছিলাম সব পারে মানুষ, সব পারে। ফাইট কোনি ফাইট প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতির তাৎপর্য বিশ্লেষণ করো। আর উত্তর দেখে নাও। আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা বড় হয়ে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর তোমাদের খাতে নোট ডাউন করে নেবে। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন হচ্ছে, অবশেষে কোনি বাংলার সাঁতার দলে জায়গা পেল। কোনি কীভাবে বাংলার সাঁতার দলে স্থান পেল তা লেখো। ভালো করে দেখে নাও উত্তরটা। পরে হচ্ছে প্রতিবেদন রচনা করো। প্রশ্নের মান 5। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বমুখী এ বিষয়ে সংবাদপত্রের জন্য কম বেশি 150 শব্দে একটি প্রতিবেদন রচনা করো। ওপরে হেডিং করবে
সাম্প্রতিককালে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য সাধারণ মানুষের অসহায়তা। নিউজ সংবাদদাতা, কলকাতা, 23 মার্চ 2024। চৈত্রের সূচনাতেই প্রকৃতি রাজ্যে নেমে এসেছে দাবদাহের আগুন, কিন্তু রাজ্যের অবমর সাধারণ মানুষ বেশ কয়েক মাস ধরেই পুড়ছে মূল্যবৃদ্ধির আগুনে। আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেন লাফিয়ে লাফিয়ে চাল, গম, আলু থেকে শুরু করে প্রতিটি নিত্য ব্যবহার্য জিনিসের দাম এখন আকাশ ছোঁয়া। দিন দিন সোনার দাম যেমন লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে, তেমনি চাল, ডাল, মাছ, তরিতরকারি এবং ওষুধ ও অগ্নিমূল্য। সরকারি এবং আধা সরকারি কর্মচারী এবং অন্যান্য উচ্চ বেতনভোগীদের অবশ্য মূল্যবৃদ্ধির অনুপাতে বেতন বাড়ছে, কিন্তু অধিকাংশ মানুষ এবং তাদের পরিবার আজ এক দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে চলছে। নিম্নবিত্ত মানুষ আজ সন্তানকে দুমুঠো অন্ন তুলে দিতে ব্যর্থ হচ্ছে। একদিকে বারবার ডিজেল এবং পেট্রোলের মূল্যবৃদ্ধি হওয়াতে অবস্থা আরও চরম জায়গায় পৌঁছচ্ছে। অর্থনীতিবিদ এবং কৃষিবিদরা জানিয়েছেন যে পর্যাপ্ত বৃষ্টি না হলে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার এক গ্রামে একটা গোটা পরিবার চরম দারিদ্র্য থেকে মুক্তি পেতে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। সুতরাং কেন্দ্রীয় ও রাজ্য সরকার যদি অবিলম্বে সাধারণ মানুষের পাশে এসে না দাঁড়ায়, তবে দেশ এক চরম সর্বনাশের অবস্থায় এসে পৌঁছাবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকলে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী, আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয়। বছর দশম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে দশম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নমান এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হয়। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয়, তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেরি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দশম শ্রেণীর বাংলার নমুনা প্রশ্নপত্র। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।